নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া অ্যাপের প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর সাধারণ বিজ্ঞানের প্র্যাকটিস সেট নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজ তার সেট 3 নিয়ে আলোচনা করব। এখানে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি আরআরসি, গ্রুপ ডি এবং এনটিপিসি সিবিটি 2কে টার্গেট রেখে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি দেখবেন ছবির সাথে কিন্তু অ্যানালিসিস করছি, তার সাথে এক্সট্রা অনেক ডেটা দিচ্ছি, প্রচুর কোশ্চেন এখানে সলভ হবে। তো ভিডিওর যে সিরিজটা প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করবেন, তবেই কিন্তু ভিডিও সিরিজের লাভ সম্পূর্ণ ওঠাতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমে যে কোশ্চেন আছে একটু কেটে গেছে, বলছে মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থাকে। তো কি কি অপশান দিয়েছে? একটা বলছে ফোর ব্রেন এবং ব্রেইন হিন্ড, পরেরটা বলছে ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড, পরেরটা বলছে ফোর ব্রেন অ্যান্ড মিড ব্রেন, আর নান অফ দ্য অ্যাবভ। তো এই চারটে অপশান, তো এখানে কারেক্ট অ্যান্সার কারেক্ট কী হবে? এটা হবে ব্রেন এবং স্পাইনাল কর্ড। তো আমাদের যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এখানে হয়তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র না দিয়ে অপশানটা একটু ঘুরিয়ে দিতে পারে, অপশানটা দেবে CNS। এটাকে বলা হয় কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তো কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে এই যে ব্রেন আর এই স্পাইনাল কর্ড। দেখুন এই যে স্পাইনাল কর্ড আর এই যে ব্রেন, এই দুটো সমন্বয়ে কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম গঠিত হয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় অনেকবার কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে, আগের বারের গ্রুপ ডির এক্সামে কিন্তু এসেছিল এটা। নেক্সট দেখব কোনটি কম্পিউটার এবং টেলিফোনের মধ্যে যোগাযোগ ঘটায়। এটাও খুব ইম্পর্ট্যান্ট। তো এখানে অ্যান্সার তো দেখতেই পাচ্ছেন, অ্যান্টেনা রয়েছে, ইউপিএস রয়েছে, সিপিইউ রয়েছে, মোডেম রয়েছে। তো কারেক্ট অ্যান্সার কিন্তু এখানে হবে মোডেম। মোডেম কম্পিউটার এবং টেলিফোনের মধ্যে যোগাযোগ ঘটায়। তো মোডেমের ফুল ফর্ম কি? মোডেম কিন্তু কোনো একটা পুরো নাম নয়, মোডেমের ফুল ফর্ম হচ্ছে মডিউলেটর ডিমডিউলেটর। তো মডিউলেটর থেকে MOD এবং MO এবং ডিমডিউলেটর থেকে DEM, এটাকে নিয়ে কিন্তু মোডেম হয়েছে। মডিউলেটর থেকে MO আর ডিমডিউলেটর থেকে DEM, এই দুটোকে নিয়ে মোডেম হয়েছে। এখানে আরও তথ্য বলছে, এটা গুগল সার্চের তথ্য দেখুন। দ্য ফুল ফর্ম অফ মোডেম ইজ মডিউলেটর ডিমডিউলেটর। মোডেম এখানে কম্পিউটার মোডেম, এই মোডেম মডিউলেটর ডিমডিউলেটর ইজ এ নেটওয়ার্ক হার্ডওয়্যার ডিভাইস দ্যাট modulates on or more carrier wave signal to encode digital information for transmission and demodulates signals to decode the transmitted information. তো যেটা টেলিফোনের জন্য প্রয়োজনীয় সেই যে ওয়েবটাকে, সেটাকে চেঞ্জ করে ডিজিটাল করে দেয়, আবার ডিজিটাল থেকে টেলিফোনে করে দেয়। এটা কিন্তু এই মোডেমের কাজ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট, পরম শূন্য উষ্ণতায় অণুগুলোর গতিশক্তি। তো পরম শূন্য উষ্ণতায় অণুগুলোর গতিশক্তি কী হবে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে সব থেকে কম হবে, অপশান এ, সবচেয়ে কম। পরম শূন্য উষ্ণতায় অণুগুলোর গতিশক্তি। দেখুন আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি। ধরুন একটা গ্যাস রয়েছে, গ্যাসটাকে আপনি ঠান্ডা করছেন। গ্যাসটাকে যখনই আপনি ঠান্ডা করবেন, এর অণুগুলো কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে এবং সেটা কিন্তু জমে যাবে। সিম্পল এক্সাম্পল নিন জলের ক্ষেত্রে। জলীয় বাষ্প যখন রয়েছে, সেখানে এখানে কণাগুলো এইরকমভাবে রয়েছে। যখন এটাকে ঠান্ডা করছেন, এটা প্রথমে জলে পরিণত হচ্ছে, H2 জলে পরিণত হচ্ছে এবং তারপরে কিন্তু এটা বরফে পরিণত হচ্ছে। অর্থাৎ বরফ যত টেম্পারেচার কমাচ্ছেন আপনি, বরফে পরিণত হচ্ছে। আর বরফে পরিণত হওয়ার পরে কি, অণুগুলো কিন্তু একই জায়গায় থেকে যাচ্ছে, তার মানে গতিশক্তি কিন্তু আরও কমে যাচ্ছে। এবার এটাকে আপনি হিট দিন, বরফকে আপনি হিট দিন, জলে পরিণত হচ্ছে। জলের অণুগুলো কিন্তু বেশি নড়তে পারে এবং এর যে অণুগুলো বেশি সঞ্চারণশীল, এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত যেতে পারে। যখন গ্যাস হয়ে যাবে, আরও হিট দেওয়ার পর যখন গ্যাস হয়ে যাবে, সেটা তখন কিন্তু এর যে গতিশক্তি আরও বেশি বেড়ে যাবে। তাহলে পরম শূন্য উষ্ণতায়, কারণ পরম শূন্য উষ্ণতা প্রচুর কম টেম্পারেচার, তো সেই পরম শূন্য উষ্ণতায় কিন্তু এটা সবচেয়ে কম হয়। যে কোনো গ্যাস বলুন, যে কোনো কিছুর কিন্তু অণুগুলোর গতিশক্তি সবচেয়ে কম হয়। এখানে বলছে দেখুন, দ্য কোল্ডেস্ট পসিবল টেম্পারেচার ইজ কল্ড অ্যাবসলিউট জিরো। অর্থাৎ সবচেয়ে কম ঠান্ডা যে টেম্পারেচার, সেটাই কিন্তু অ্যাবসলিউট জিরো। দিস ইজ মেজার্ড অন দ্য কেলভিন স্কেল। এটা কেলভিন স্কেলে পরিমাপ করা হয়। আর এর যে টেম্পারেচার কত? -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা কিন্তু পরম শূন্য উষ্ণতার মানে যে অ্যাকচুয়াল যে মানটা, 0 কেলভিন সমান -273.15 ডিগ্রি। এবারে আমি একটু বলে দিই কেলভিন থেকে সেন্টিগ্রেডে রূপান্তরিত করার নিয়ম কী। দেখুন 0 কেলভিন সমান -273.15 ডিগ্রি। তার মানে আমরা যদি 0-র সাথে আরও এদিকে 273.15 যোগ করি, তাহলে আমরা যদি 0-র সাথে যোগ করি, তাহলে কত হবে? 273 সমান 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 273 কেলভিন সমান 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে যখন জিজ্ঞাসা করা হবে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অথবা কোন কেলভিন উষ্ণতায় জল গলে
জল জমে বরফ হয় বা বরফ গলে জল হয়, তাহলে কারেক্ট আনসার কী হবে 273 কেলভিন। এবার যদি বলে কোন উষ্ণতায় জল থেকে জলীয় বাষ্প বা জলীয় বাষ্প থেকে জল হয়, তাহলে এসে আরও 100 ডিগ্রি যোগ করতে হবে। তার কারণ কি 0 ডিগ্রি সমান 273 কেলভিন, আর 100 ডিগ্রি সেন্টিগ্রেডেতে কিন্তু জল থেকে জলীয় বাষ্প হয়, তাহলে এর সাথে আরও 100 যোগ করে দেবেন, তাহলে 373 কেলভিন উষ্ণতায় কিন্তু জল থেকে জলীয় বাষ্প হয়। তো এটা একটু মাথায় রাখবেন, পরীক্ষায় কিন্তু এই টাইপের কোশ্চেনও বহুবার জিজ্ঞাসা করেছে, এটা এসএসসির ফেভারিট কোশ্চেনের মধ্যে একটি। নেক্সট দেখবো নখে যে উপাদান থাকে, তো নখে তো প্রত্যেকেই জানেন, এটা ইজি কোশ্চেন ছিল, নখে কেরাটিন থাকে। নখে কি থাকে? কেরাটিন থাকে। তো শুধুমাত্র যে নখে কেরাটিন থাকে এটা কিন্তু সঠিক নয়, নখের সাথে আমাদের যে চুল সেখানেও কিন্তু কেরাটিন থাকে। আমাদের নখে কেরাটিন থাকে, চুলে কেরাটিন থাকে। তো কেরাটিন কি? এক ধরনের প্রোটিন। এটা এক ধরনের প্রোটিন যেটা আমাদের নখ, চুল এখানে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে থাকে। আর এছাড়াও যে পশুর যে শিং, তারপরে ঘোড়ার যে খুর, এরকম যে অঙ্গগুলো এগুলোও কিন্তু কেরাটিন দিয়ে গঠিত, বা উটের কুজ, পাখির পালক, এই সমস্ত অঙ্গগুলো কিন্তু কেরাটিন দিয়ে গঠিত। তো কেরাটিন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, নখ, চুল এগুলোতে কিন্তু থাকছে। নেক্সট, যে যন্ত্রের সাহায্যে উষ্ণতা নির্দিষ্ট রাখা হয় তাকে কী বলা হয়? যে যন্ত্রের সাহায্যে উষ্ণতা নির্দিষ্ট রাখা হয় তাকে বলা হয় থার্মোস্ট্যাট। থার্মোমিটার নয়, থার্মোমিটারে টেম্পারেচার পরিমাপ করা হয়, পাইরোমিটার থার্মোকেবল নয়। তো কারেক্ট অ্যান্সার হবে থার্মোস্ট্যাট। এই যে যন্ত্রটা, এটার নাম হচ্ছে থার্মোস্ট্যাট যন্ত্র। এর মাধ্যমে কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা হয়, তাপমাত্রার পরিবর্তনকে নিয়ন্ত্রণে রাখা হয়। ঠান্ডা বা গরম করার জন্য স্বয়ংক্রিয়ভাবে চালু বা বন্ধ করে দেয়, অথবা তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধি করে দেয় যখন এটাকে নিয়ন্ত্রণে রাখতে হয়। তাহলে এটাই কিন্তু থার্মোস্ট্যাট যন্ত্র। নেক্সট, প্যারাসিটামল ওষুধটি হলো, তো প্যারাসিটামল কোন ধরনের ওষুধ? প্যারাসিটামল কিন্তু একটা ব্যথা নিবারক, বলতে পারেন অ্যানালজেসিক। প্যারাসিটামল কিন্তু একটা অ্যানালজেসিক, তার কারণ এখানে আমি অ্যানালাইসিস দিয়ে একটা তথ্য দিয়ে দিয়েছি, দেখুন। An analgesic or painkiller is any member of the group of drugs used to achieve analgesia, relief from pain. তো রিলিফ ফ্রম পেন অর্থাৎ পেন থেকে বা ব্যথা বেদনা দূর করতে কিন্তু প্যারাসিটামল সাহায্য করে। দেখবেন যখন জ্বর হয় কারোর, আপনি যদি প্যারাসিটামল খান সেখানে কিন্তু আপনার শরীর দুর্বল হয়ে পড়ে। অথবা সিম্পলভাবে দেখবেন যে মাথার যন্ত্রণা বা বিভিন্ন রকম হেডেকের জন্য কিন্তু প্যারাসিটামলকে রিকমেন্ড করা হয় ডক্টরদের দ্বারা, তার কারণ প্যারাসিটামল ব্যথা নিবারণ করে। ইম্পর্টেন্ট মেজর ক্লাসেস অফ অ্যানালজেসিক ড্রাগস ইনক্লুড, তো এখানে কিছু ইম্পর্টেন্ট অ্যানালজেসিক ড্রাগের নাম দেওয়া রয়েছে, সেগুলো না পড়লেও চলবে। তবে অ্যানালজেসিক, অ্যান্টিপাইরেটিক এগুলো নিয়ে আমি ইউপিএসসি যখন ক্লাস শুরু করেছিলাম, আমি কয়েকটা ভিডিও দিয়েছিলাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে, তবে তখন আমি আলোচনা করেছিলাম। তবে আমি পরবর্তীকালে ওই সিরিজটা শুরু করব, এখন আপাতত সময় নেই হাতে। তো অ্যানালজেসিক কিন্তু প্যারাসিটামল। নেক্সট, চাপের পরিমাপ করা হয়, তো এক ভর এবং ঘনত্ব। তো মনে রাখবেন ভর কিন্তু এম দ্বারা এবং ঘনত্বকে কিন্তু ডি দ্বারা ডিনোট করা হয়। তো ডি ইকুয়াল টু এম বাই ভি, এটাও আপনারা শুনেছেন, ডি ইকুয়াল টু এম বাই ভি, অর্থাৎ ডি ইকুয়াল টু ঘনত্ব সমান এম ভর বাই আয়তন। সেখানে কিন্তু ভর এবং ঘনত্ব আয়তনের বেসিসে করা হয়। তো সেটা বাদ দিন, এখানে বলেছে চাপের কিসের বেসিসে? তো চাপ কিন্তু সমান ফোর্স বাই এরিয়া। ফোর্স বাই এরিয়া বা প্রেশার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। এক কথায় বলতে গেলে একক ক্ষেত্রফলে, দেখুন এরিয়া সমান যখন আমরা এক করে দেখবো তখন কিন্তু প্রেশার সমান ফোর্স হয়ে যাবে। অর্থাৎ তলায় যখন ফোর্সের নিচে যখন এক হয়ে যাবে তাহলে ফোর্স সমান প্রেশার হয়ে যাবে। তাহলে আমরা এটা বলতে পারি একক ক্ষেত্রফলের ওপরে যে ফোর্স প্রদান করা হয় বা যে বল প্রয়োগ করা হয় তাকে কিন্তু বলা হয় প্রেশার। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার বল এবং ক্ষেত্রফল। আমি অনেক মক টেস্টের যে বই রয়েছে, কিরণের বইতেও দেখবেন এখানে বল এবং আয়তন দেওয়া রয়েছে। আয়তন কিন্তু কখনোই নয়, আয়তন এবং প্রেশারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বল এবং ক্ষেত্রফল এটা কিন্তু চাপ পরিমাপ করা হয় এর দ্বারা। বল এবং দূরত্ব নয়, কার্য সম্পাদন এটাও নয়, কারেক্ট অ্যান্সার বল এবং ক্ষেত্রফল। এটা মনে রাখবেন, পি ইকুয়াল টু এফ বাই এ বা এফ ইকুয়াল টু পি এফ, প্রেশার ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। নেক্সট, নিচে দেওয়া কোনটি একটি ব্লিচিং এজেন্ট নয়? তো নিচে দেওয়া, এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার কী হবে? হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড একটি ব্লিচিং এজেন্ট নয়। বাকি তিনটে দেখুন, সোডিয়াম হাইপোক্লোরাইড, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, এগুলো কিন্তু এক একটি ব্লিচিং এজেন্ট। এখানে দেখুন তথ্য বলছে ব্লিচিং ইজ টু ডিক্লোরাইজ ন্যাচারাল পিগমেন্ট অ্যান্ড টু কনফার এ পিওর হোয়াইট অ্যাপিয়ারেন্স টু দ্য ফাইবার্স। অত কিছু লাগবে না, এখানে ব্লিচিং এজেন্টগুলো দেখে নিন, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পারঅক্সাইডের মধ্যে কিছু কিছু পড়ে, হাইড্রোজেন পারঅক্সাইড, সোডিয়াম পারবোরেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, প্যারাসিটিক অ্যাসিড, এগুলো কিন্তু পারঅক্সাইড সিস্টেমের মধ্যে ব্লিচিং এজেন্টের মধ্যে পড়ে। আর ক্লোরাইডের মধ্যে পড়ে, দেখুন ব্লিচিং পাউডার পড়ছে, সোডিয়াম হাইপোক্লোরাইড রয়েছে, লিথিয়াম হাইপোক্লোরাইড রয়েছে, সোডিয়াম ক্লোরাইড রয়েছে, ক্লোরামাইন রয়েছে, তো এইগুলো রয়েছে। আর রিডিউটিভ ব্লিচিং এজেন্টের মধ্যে
সালফার ডাইঅক্সাইড, সোডিয়াম হাইড্রোসালফাইড, সালফক্সিলেটস, তারপর অ্যাসিড সোডিয়াম সালফাইড, সোডিয়াম বিসুলফাইডস, এগুলো কিন্তু রয়েছে। তো কারেক্ট অ্যান্সার এখানে কিন্তু হাইড্রোজেন সালফাইড, কারণ এখানে ব্লিচিং এজেন্ট না বলেছে। হাইড্রোজেন সালফাইড একটি ব্লিচিং এজেন্ট নয়। নেক্সট দেখুন, ক্ষুদ্রান্ত এবং বৃহতন্ত্রের মধ্যে কোনটি লম্বা? এটা গতদিন আমি বলে দিয়েছিলাম, গতদিন এমসিকিউ আলোচনা করার সময়। ক্ষুদ্রান্ত এবং বৃহতন্ত্রের মধ্যে কিন্তু ক্ষুদ্রান্ত লম্বা। নেক্সট, যে প্রক্রিয়ায় সূর্যের তাপ শক্তি পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে শূন্যস্থানে প্রবাহিত হয় তাকে কী বলে? তো কারেক্ট অ্যান্সার এখানে হবে বিকিরণ। অর্থাৎ ধরুন এই যে ভূপৃষ্ঠ রয়েছে, এটা পৃথিবী রয়েছে, পৃথিবীর পৃষ্ঠ এটা, এখানে সূর্য তাপ শক্তি দিচ্ছে। প্রথমে সূর্য কীভাবে উত্তপ্ত করে? বিভিন্ন স্তরে স্তরে বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে, বায়ুমণ্ডল উত্তপ্ত করতে করতে এটা যখন ভূপৃষ্ঠে তাপটা এখানে পৌঁছাবে, তখন ভূপৃষ্ঠের কাছের সবচেয়ে নিয়ারেস্ট যে বায়ুমণ্ডল রয়েছে সেই বায়ুমণ্ডল উত্তপ্ত হবে, এবং সেটা কিন্তু আবার রিফ্লেক্ট হবে এবং তার কিছু ফিরেও যাবে কিন্তু। তো এইগুলোকে আমি একদিন ডিটেলস আলোচনা করবো, জিওগ্রাফির পার্সপেক্টিভে আলোচনা করবে, এনসিইআরটি ক্লাস 11-এর বইতে রয়েছে। তবে অতটাও ডিটেলসে এখন যাওয়ার দরকার নেই, জাস্ট মনে রাখুন সূর্যের তাপশক্তি পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে শূন্যস্থানে প্রবাহিত হয়, তাকে বলা হয় বিকিরণ। নেক্সট, মানবদেহে কটি হাড় রয়েছে? ইজি কোশ্চেন, জাস্ট স্ট্যাটিকের কোশ্চেন। 206টি। মানবদেহে 206টি হাড় রয়েছে। নেক্সট, নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তাপশক্তির একক? এটা অ্যাকচুয়ালি তাপশক্তি নয়, তড়িৎ শক্তি হবে, তড়িৎ শক্তি হবে। কারেক্ট অ্যান্সার হবে ওয়াট। নিম্নলিখিত এককগুলির মধ্যে তড়িৎ শক্তির একক হচ্ছে ওয়াট। নিচে দেওয়া কোন অসুখে হাড় দুর্বল হয়ে যায়? কারেক্ট অ্যান্সার কী হবে? এখানে দেখতেই পাচ্ছেন অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিসের দ্বারা কিন্তু হাড় দুর্বল হয়ে যায়। হেলদি বোন কেমন দেখতে হয় দেখুন, হেলদি বোন এরকম দেখতে হয়, আর অস্টিওপোরোসিসের ক্ষেত্রে বোনগুলো এরকম দেখতে হয়, তার কারণ এখানে হাড়গুলো কিন্তু ছিদ্রযুক্ত হয়ে যায়। হাড়গুলো ছিদ্রযুক্ত হয়ে যাওয়ার পরে অস্টিওপোরোসিস হয়, হাড়ের ভর কমে যায়, এছাড়াও হাড় দুর্বল হয়ে পড়ে এবং এর ফলে কিন্তু হাড়গুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, হাড়ের যে ছিদ্রগুলো সেগুলো অনেক বড় বড় হয়ে যায়, এই জন্যই কিন্তু অস্টিওপোরোসিস হয়। নেক্সট, নিম্নলিখিত কোনটি মানব শরীরের সবচেয়ে বিজি অঙ্গ? দেখুন এখানে কিন্তু কোশ্চেনের ওপর গুরুত্ব দেবেন, দুটো কোশ্চেন হতে পারে এই নিয়ে। যদি বলে মানব শরীরের সবচেয়ে বিজি অঙ্গ বা ব্যস্ততম অঙ্গ, এটা বললে কিন্তু কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে যকৃৎ বা লিভার। এবার যদি বলে মানব শরীরের সবচেয়ে ব্যস্ততম অংশ কোনটা, অঙ্গের জায়গায় যখনই বলবে অংশ কোনটা, তখনই কিন্তু অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে, তখনই অ্যান্সার চেঞ্জ হয়ে কী হবে? আই মাসেল। আই মাসেল কিন্তু সবচেয়ে বিজি অংশ আমাদের দেহের মধ্যে, বিজি পার্ট অফ আওয়ার বডি, এবং যকৃৎ বা লিভার এটা কিন্তু আমাদের বিজি অর্গ্যান, বিজি অর্গ্যানের মধ্যে যকৃৎ, এবং বিজি পার্ট সেটা আই মাসেল। নেক্সট, সাদা, অ্যাকচুয়ালি দেখুন এই বানানটা ভুল রয়েছে, সাদা ভিরল নয়, ভিট্রিয়ল। হোয়াইট ভিট্রিয়ল বা সাদা ভিট্রিয়ল, হোয়াইট ভিট্রিয়লে 7 অণু জলের সাথে এর মধ্যে কোনটি থাকে? তো হোয়াইট ভিট্রিয়লে কিন্তু এর মধ্যে ZnSO থাকে। জিঙ্ক সালফেট, এখানে দেখতে পাচ্ছেন বেকিং সোডার সংকেত কি? NaHCO3। ওয়াশিং সোডার ক্ষেত্রে সোডিয়াম কার্বনেট Na2CO3, 10H2O। ব্লু ভিট্রিয়লের ক্ষেত্রে কপার সালফেট CuSO4, 5H2O। এটা খুব ইম্পর্ট্যান্ট, ব্লু ভিট্রিয়ল বহুবার পরীক্ষায় আসে। গ্রিন ভিট্রিয়ল ফেরাস সালফেট FeSO4, 7H2O। এখানে যদি বলতো গ্রিন ভিট্রিয়ল তাহলে কিন্তু কারেক্ট অ্যান্সার FeSO4 হতো। আর হোয়াইট ভিট্রিয়ল কোথায়? হোয়াইট ভিট্রিয়ল এই যে জিঙ্ক সালফেট ZnSO4, তো কারেক্ট অ্যান্সার কিন্তু জিঙ্ক সালফেট বা ZnSO4। তো এই ছিল আজকের সেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডেইলি এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।